সংসারকে ভালোবাসি এই কথাটা খুবই সুন্দর, কিন্তু বাস্তবের মানে শুধু আবেগ না, বরং দায়িত্ব, ধৈর্য আর প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত। সংসারকে ভালোবাসা মানে হলো আপনি ক্লান্ত থাকলেও পরিবারের জন্য সময় বের করা, নিজের ইচ্ছে সামান্য চাপা দিয়ে সবার প্রয়োজনের গুরুত্ব দেওয়া, অনেক সময় নিজের পছন্দের জিনিস না কিনে সংসারের পরিবারের জরুরি খরচ মেটানো, এটাই বাস্তব ভালোবাসা। বাস্তবতা হচ্ছে সংসার সবসময়ই সুখের হয় না। ঝগড়া হবে, মনের অমিল হবে, আর্থিক চাপ থাকবে, কিন্তু ভালোবাসা তখনই সত্যি হয় যখন এসবের মাঝেও সম্পর্ক ধরে রাখার চেষ্টা করা হয়। চুপ না থেকে কথা বলা, বুঝতে চাওয়া, মানিয়ে নেওয়া। অনেক সংসার পাগলী নারীরা সংসারের জন্য সবকিছু ত্যাগ করতে গিয়ে না নিজের মানসিক শান্তিটাই হারিয়ে ফেলে। এতে শেষ পর্যন্ত সম্পর্কেও চাপ পড়ে। তাই নিজের যত্ন নেওয়াটাও সংসারকে ভালোবাসার একটা অংশ। প্রতিদিন দায়িত্ব নিয়ে পাশে থাকা, কঠিন সময়েও ছাড় না দেওয়া, পরিশেষে ধীরে ধীরে দুইজন একসাথে এগিয়ে যাওয়া, এইগুলোই আসলে ভালোবাসার বাস্তব রূপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে যেই ধরনের ভিডিওগুলো শেয়ার করি, আজকের ভিডিওর টপিকটা একদম টোটালি অন্যরকম। আজকে যেই টপিক নিয়ে আমার ভিডিওটা বানানো হয়েছে, আমি জানি না আপনাদের কতটুকু উপকারে আসবে বা আপনাদের কতটুকু ভালো লাগবে। আমার ক্ষুদ্র জ্ঞান এবং 12 বছর যাবৎ সংসার পরিচালনার যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি একজন সংসারী বা একজন গৃহিণী হিসেবে, আজকে আমি আপনাদের মাঝে তাই তুলে ধরবো। জানি না কার কার কাছে ভালো লাগবে, অনেকের কাছে এগুলো পছন্দ নাও হতে পারে, তবে বাস্তবতাটা আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কাছে একটাই চাওয়া, অবশ্যই ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। ভিডিওর কথা বা ভিডিওর কোনো কাজ যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। 2 তারিখ থেকে বাচ্চাদের স্কুলের এক্সাম শুরু হয়েছে, ওদের পড়াশোনা নিয়ে অনেকটা ব্যস্ত আছি, ওরাও অনেকটা বেশি ব্যস্ততার মধ্যে দিন পার করছে। তো ওদেরকে পড়তে বসিয়ে দিয়ে আমি চলে আসছি রান্নাঘরে। আমি যখনই কোনো কাজকর্ম করি সন্ধ্যার পর, তখন বাচ্চাদেরকে ডাইনিং টেবিলে পড়তে বসাই, যেন রান্নাঘর থেকে আমি দেখতে পারি ওদের পড়াটা বা শুনতে পারি। তো যখন সুযোগ পাই দৌড় দিয়ে একটু ওদের পড়াটা দেখে আসি বা পড়াটা ধরার চেষ্টা করি। তো যাই হোক, এখানে আমি কিছু রসুন ব্লেন্ড করে নিচ্ছি। আমার 2-3 দিন যাবত রসুন নেই, খালাকে দিয়ে একটু বাটিয়ে তারপর রান্না বান্না করছি। তো খালা আজকে রসুন কেটে দিয়ে গেছে, এখন সন্ধ্যার পর এগুলো ব্লেন্ড করে দিচ্ছি। সারাদিন সময় পাওয়া যায় না, কারণ সংসারের কাজ থাকে, বাচ্চাদের পড়াশোনা, ওদের স্কুলে এক্সাম এবং রান্নাবান্না সবকিছু নিয়ে দিনের বেলা একটু পেরেশানির মধ্যে দিন পার করি। তো যথাসম্ভব চেষ্টা করি কিছু কাজ যদি এক্সট্রা থাকে সেগুলো সন্ধ্যার পর থেকে করার জন্য। আর আজকে আমার বাসায় মাসিক মুদি বাজার করা হয়েছে। আমার বাসায় যখনই বাজার করা হয়, বাজারগুলো ধাপে ধাপে করা হয়, একসঙ্গে সব বাজার করা হয় না। যেমন আজকে মাছের বাজার করা হয়, পশু মুরগির বাজার বা মাংসের বাজার। মাংসের বাজারটা কমই করা হয়, এগুলো টাটকাই আনা হয়। তারপর মুদি বাজার একদিনে করা হয়, কাঁচা বাজার আরেক দিনে করা হয়। মানে একদিনে তো এত ঝামেলা নেওয়া যায় না, একা এত কিছু করা সম্ভব হয় না। আর এই কাজ কিন্তু খালাদেরকে দিয়েও করানো যায় না, নিজের সংসারের কাজগুলো নিজেরই করতে হয়। এখানে 30টা ডিম আনা হয়েছে। 30টা ডিম কিন্তু আমাদের 1 মাস একদমই যায় না। দেখা যায় এই ডিমগুলো সর্বোচ্চ 10 দিন যায়, এর বেশি কখনোই যায় না। বাচ্চারা ডিমটা পছন্দ করে। আর দেখবেন বাচ্চাদের ঘরে কিন্তু খাবারের জিনিসটা একটু বেশি দরকার হয়। যারা বড় মানুষ তারা তো যেন তেন দিয়ে খাবারটা চালিয়ে নিতে পারে, কিন্তু বাচ্চাদের ঘরে কিন্তু সংসারের বা খাবারের তালিকার খরচটা একটু বেশি হয়ে থাকে, এটা আপনাকে মানতেই হবে। তো যাই হোক, এখানে 30টা ডিম আনা হয়েছে, এগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আমি আমার জ্ঞান দিয়ে যতটুকু বুঝেছি, সংসার চালানো বা মুদি বাজারের খরচটা এটা টোটালি একজন গৃহিণীর উপর নির্ভর করে। আপনি যতটুকু রান্না করবেন আপনার কিন্তু ততটুকুই খরচ হবে।
এই জিনিসগুলো থেকে আপনি কিভাবে সেভিং করতে পারবেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আমি কখনোই এই সংসার চালানো বা কিভাবে সেভিং করতে হয় সংসারের বাজার থেকে সেই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, আদৌ ভালো মতো হয়নি। তো চেষ্টা করছি আর কি। আমার সংসারে যত বাজার সদাই করা হয় এগুলো আপনাদের ভাইয়াই করে দোকানের স্টাফদের নিয়ে। তো উনি যখন বাজার করে তখন কিন্তু যতটুকু লিখে দেয় তার থেকে 1-2 কেজি সবকিছু বাড়িয়ে আনে। সেই জন্য দেখা যায় আমার তেমন করে আর সংসারটা গুনে গুনে চালাতে হয় না, হিসাব করে চালাতে হয় না। তো আমি চেষ্টা করছি 2 মাস ধরে নিজের মতো করে নিজের মুঠে করে সংসারটা চালানোর জন্য। তো বুঝতে পেরেছি আসলে নিজের উপরেই সব। আমি এখানে 5 লিটার তেল আনিয়েছি। সরিষার তেলের পাশাপাশি আমি সয়াবিন তেলটা খাই, আর সয়াবিন তেল আমি প্রতিদিন রান্নার সময় ব্যবহার করি না। বাচ্চাদের কোনো নাস্তা হলে, দেখা যায় পোলাও হলে, যে জিনিসগুলোতে সয়াবিন তেল দিতে হয় সেগুলোই রান্না করি সয়াবিন তেল দিয়ে। আদারওয়াইজ এই তেলটা আমি মাথায় রাখি না যে আমার এক্সট্রা করে তেলটা আছে। তো যাই হোক, তারপর নুডলস, পাস্তা, বিকেলের নাস্তার যে আইটেমগুলো থাকে এইগুলো চেষ্টা করি 15 দিনের জন্য আনানোর জন্য। তো 15 দিন তো আর একটানা আমাদের নাস্তা করা হয় না। নুডলস রান্না করি, দেখা যায় রুটি থাকে, আবার দেখা যায় পাস্তা করি, বুট করি, এক এক দিন এক একটা করি আর কি। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি 15 দিনের আন্দাজ মতো নিলে দেখা যায় 1 মাস টেনে টুনে চালানো যায়। 1 মাস হওয়ার আগে ফুরিয়ে যায়। তো আবার অনেক সময় দেখা যায় যে বাজারগুলো করে আনি, যেমন চিনি, লবণ, পোলাওর চাল, ডাল, এগুলো 1 মাসের জন্য আনলে দেখা যায় এক্সট্রা করে 1 পা বা অনেক সময় আধা কেজিও থেকে যায়। তো ওই যে আধা কেজি আবার নতুন করে 2 কেজি বা 1 কেজি আনিয়েছি, এভাবে করে কিন্তু একটু একটু করে সব কিছুই থেকে যায়। তখন কি করি, পরের মাসের বাজারের লিস্টটা একটু কমিয়ে দেই, যেহেতু আগের মাসের বাজার থেকে আমার কিছু জিনিস রয়ে গেছে। আমরা চাল সবসময় গ্রাম থেকে আনার চেষ্টা করি। গ্রামের চালগুলো খেতে খুবই ভালো লাগে, আয় বরকত পাওয়া যায়, প্লাস দামেও কম পাওয়া যায়, মানেও ভালো। আর আমার শাশুড়ি যতটুকু পারে উনি আমাদেরকে করার চেষ্টা করে। যেমন আমার ঘরে যে মশলাপাতি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো আমার শাশুড়ি মা গ্রাম থেকে একদম বেশি করে আমাকে ভেঙে পাঠিয়ে দেয় আর কি। আর পোলাওর চাল, তো অনেক কিছু আমার শাশুড়ি মা আমাদের জন্য পাঠিয়ে দেয়। আদা, রসুন, এগুলো শাশুড়ি মা গ্রাম থেকেই পাঠায়। তো এগুলো এক্সট্রা করে আমার তেমন কিনতে হয় না। তেমন কিনতে হয় না বলতে একবারেই যে কিনতে হয় না তা না, কিনতে হয় কিন্তু কম। এই যে রসুনগুলো ব্লেন্ড করলাম, এগুলো আমার শাশুড়ি পাঠিয়েছে। তো উনি যতটুকু পারে আমার সংসারে যেন সেভ হয়, কিছু টাকা সেভ করা যায়, সেই চিন্তা কিন্তু ওনার মধ্যে আছে, যেটা অন্যান্য শাশুড়িদের মধ্যে আসলে থাকে না। তো একদিক দিয়ে আমি অনেকটা বেশি হ্যাপি, কারণ সবকিছু আমাকে চিন্তা করতে হয় না। আমার আগে আমার শাশুড়ি চিন্তা করে আমার সংসারে কোন জিনিসটা লাগবে, কোন জিনিসটা উনি গ্রাম থেকে পাঠালে, ঢাকা থেকে কিনলে যেন খরচটা কম পড়ে। তো আলহামদুলিল্লাহ আমার ঘরের যে মশলাপাতির বাজার, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলোও আমাকে কিনতে হয় না, এগুলো আমার শাশুড়ি গ্রাম থেকেই পাঠায়। আর এই চালগুলো গ্রাম থেকে আমার শাশুড়ি মা আমাদের জন্য পাঠিয়েছে। যারা যারা ভিডিওটির এই পর্যন্ত আছেন, আমি জানি না কে কে আছেন, যারাই আছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন, আর আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যারা নতুন হয়ে আজকের ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো কথা কাজ আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গেই থাকবে। রাতের জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি, চাল ধোয়া পানি কিছুটা রেখে দিয়েছি গাছে দেওয়ার জন্য। তো এদিক দিয়ে ডিমগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বাচ্চাদের ঘরে দেখবেন ডিমটা কিন্তু অনেক বেশি লাগে। আর মুরগিটা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সংসার চালাতে গিয়ে, সেভিং করতে গিয়ে যেন সংসারের সদস্যগুলো অসুস্থ না হয়ে পড়ে খাবারের অভাবে, সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আমরা যে কাজগুলো করছি বা যে টাকাগুলো উপার্জন করছি সেগুলো তো নিজের আর বাচ্চাদের জন্য, তাই না? তো বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করবেন, বাচ্চাদের পাশাপাশি নিজেরাও খাবেন। প্রতিদিন গৃহিণীরা ডিম, দুধ খাবেন, বাদাম খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, কারণ প্রতিটা গৃহিণী কিন্তু অনেক পরিশ্রম করে একটা সংসার পরিচালনা করার ক্ষেত্রে। একটা সংসার চালানোর জন্য
যে প্রতিটা গৃহিণীর কতটা ত্যাগ করতে হয় সেটা আসলে আমি জানি। তো সেই জন্য বলছি, বাচ্চাদের পাশাপাশি পরিবারের সবাই চেষ্টা করবেন পুষ্টিকর খাবার খাওয়ার জন্য। এত বেশি সেভিং করবেন না যেটা ভবিষ্যতে আপনি ভোগ না করতে পারেন। যতটুকু দরকার ততটুকুই খরচ করবেন, বাকিটা ভবিষ্যতের জন্য রেখে দিবেন, কিন্তু সেটা কিপটামো করে না। তো সংসার চালানো বা সেভিং করা মানে যে কিপটামো তা না, আসলে সবকিছুই বুঝে শুনে করতে হয়, ভবিষ্যতের কথা চিন্তা করেই বর্তমানটা চালাতে হয়। তো জানি না এই কথাটা কার কাছে কেমন লাগবে, আমি কাউকে মিন করে কথাটা বলিনি, যেটা বাস্তবতা আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি। আমার সংসারে আমরা হচ্ছি 5 জন, আমার 3 ছেলে, আমরা 2 হাজবেন্ড ওয়াইফ। তার পাশাপাশি কিন্তু আমাদের দোকানের স্টাফরাও খাবার খায়, ওরা আছে 5 জন, আবার আমার কাজের খালা আছে একজন। তো সবাইকে আর কি আমার খাওয়াতে হয়। আমার কিন্তু বাজার সদাইটা তেমনই দরকার হয়, সংসারে খরচটাও কিন্তু তেমন হয়। আমাদের উপরে প্রায় 8-10 জন মানুষের পরিবার চলে। এতগুলো মানুষের খাবার বা রিজিক আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। তো চেষ্টা করি সবাইকেই খুশি রাখার জন্য। যেহেতু আমার সংসারটা বড়, চোখে দেখা যায় না, কিন্তু রান্না করার সময় বোঝা যায় আমার সংসারের যে কত বড় বা কতজন সদস্য খাবার খায়। তো যাই হোক, এখানে কাঁচা বাজার করা হয়েছে, এই বাজারগুলো আমার আম্মা করে দিয়েছে। আজকে যত বাজার সবগুলোই আম্মা করেছে। আর ডাটা, তারপর হচ্ছে লাল শাক, এগুলো হচ্ছে আমার বাবার ক্ষেতের। তো এগুলো আমাদের বাসা থেকে পাঠানো হয়েছে। আবার অনেক সময় শাশুড়িও অনেক বাজার সদাই করে পাঠায়। তো শ্বশুর শাশুড়ি বাবা মা আছে বিদায় কিন্তু সংসারটা এত সুন্দর স্মুথলি চালাতে পারছি। কষ্ট হলে বা অভাব থাকলেও আসলে বুঝতে পারি না, মাথার উপরে এই ছায়াগুলো আছে বিদায়। তো সবার জন্যই দোয়া করি, আল্লাহ পাক সবার বাবা মা শ্বশুর শাশুড়িকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে আমার শরীরটা একটু খারাপ, সকাল থেকে অনেক বেশি মাথা ব্যথা করছে, শরীরটা অনেক বেশি খারাপ লাগছে। আজকের ভয়েসটাও কিন্তু একটু অন্যরকম শুনতে পাবেন আপনারা। অনেকটা মানে অসুস্থ ফিল করছি, পাশাপাশি অনেক ঝড় তুফান বৃষ্টি হচ্ছে। এখানে কাঁচামরিচ ধনিয়া পাতাগুলো আমি বেছে নিয়েছি, এখন বক্সে করে রেখে দিচ্ছি। নিচে আমি পেপার দিয়েছি যেন ঘামলেও পানিটা পেপার শুষে নেয়। তো এইভাবে করে রাখলে দেখা যায় 10-15 দিন কাঁচামরিচ ধনিয়া পাতা কিচ্ছু হবে না, ভালো থাকবে, টাটকা থাকবে। আজকে যে মুদি বাজার প্লাস কাঁচা বাজার করা হয়েছে, এখানে 4000 টাকার বাজার আছে। তো মুদি বাজারের সঙ্গে ছিল 5 কেজি আটা, সেটা আসলে ক্যামেরা বন্দি করতে পারিনি। যে কাঁচা বাজারগুলো করা হয়েছে, এই বাজারগুলো আমার অনায়াসে 7-8 দিন চলে যাবে। সঙ্গে ভর্তা থাকবে, মাংসও থাকবে, সবকিছু মিলে আর কি 1 সপ্তাহের বেশি চলে যাবে আমার এই কাঁচা বাজারগুলো। যে পরিমাণের কাঁচামরিচ আছে সম্ভবত এখানে আধা কেজি হবে। তো যতটুকুই আছে এটা আমার 1 মাস চলে যাবে কাঁচামরিচ। অত বেশি কাঁচামরিচ খাওয়া হয় না, যখন দেখা যায় গুঁড়া মরিচটা বেশি দেই তখন কাঁচা মরিচটা কম দেই। তো দেখা যায় লাউয়ে বা যেগুলো পানি জাতীয় সবজি সেগুলোতে কাঁচা মরিচটা একটু বেশি লাগে, আদারওয়াইজ গুঁড়া মরিচটাই আমি দেই। আজকে বাসায় যে মুদি বাজারগুলো করা হয়েছে তার মধ্যে অনেক জিনিসই আনা হয়নি, যেমন কাপড় কাচার পাউডার, ডিটারজেন্ট, তারপর হচ্ছে হারপিক, সাবান। তো এগুলো আসলে গত মাসের বাজারের থেকে কিছু কিছু অংশ রয়ে গেছে, আর সেই রয়ে যাওয়া অংশগুলো দিয়ে আমি এই মাসটা সুন্দর মতো কাভার করতে পারবো। আমার বাসায় সবচেয়ে বেশি দরকার হয় সাবান, ডিটারজেন্ট আর হচ্ছে টিস্যু। এই 3টা জিনিস আমার বাসার অনেক বেশি প্রয়োজন হয়। বাচ্চা থাকলে আসলে দেখবেন সাবান যতই আপনি কেটে কুটে একটা মাস নিতে চান নেওয়া যায় না। তো আমরা হচ্ছে ডেটল সাবান ব্যবহার করি, মাঝারো সাইজের সাবানগুলো দিয়ে 2টা সাবানে 1 মাস চলে যায় সত্যি বলতে, কারণ বাচ্চার ঘরে এত চ্যাক দিয়ে আসলে রাখা যায় না। তো ডিটারজেন্টটাও বেশি প্রয়োজন হয় কারণ বাচ্চাদের কাপড় চোপড় ধোয়ার প্রয়োজন হয়, আর ছেলে বাচ্চারা কিন্তু কাপড়ে অনেক বেশি নোংরা করে। আমার 3টাই তো মাশাল্লাহ ছেলে, ওরা অনেক বেশি নোংরা করে। আর আমাদের একটু অ্যালার্জির প্রবলেম আছে, অপরিষ্কার একদমই থাকা যায় না। তো সবকিছু মিলে আমার ঘরে ডিটারজেন্টটাও মোটামুটি অনেক বেশি প্রয়োজন হয়। তো আমি সবসময় চেষ্টা করি জ্যাট পাউডারের সঙ্গে রিন পাউডারটা মিক্স করে তারপর ব্যবহার করার জন্য। জ্যাট পাউডারটা কিন্তু দামে অনেক কম পাওয়া যায়।
1 কেজি জেট পাউডারের সঙ্গে আধা কেজি রিন পাউডার মিক্স করে আমার 1 মাস টানাটানি 1 মাস যায় আর কি। কিছুদিন কম যায় কিন্তু টেনে টুনে নেওয়া যায়। প্রতিদিন আবার কাপড় ধোয়ারও প্রয়োজন হয় না। ডিটারজেন্টের পাশাপাশি আমি লিকুইডটাও ব্যবহার করি। 400 ml এর রিন লিকুইড বা সার্ফ এক্সেল লিকুইড যে কোনো একটা আনি যেটা দামে কম পাওয়া যায়। তো তারপর ব্যবহার করি হচ্ছে থালাবাটি ধোয়ার কাজে ভীম লিকুইড। ভীম সাবান ইউজ করি না, ভীম সাবানে বেশি যায় আর কি, খরচটা বেশি পড়ে। তো আমি লিকুইডটা ব্যবহার করার চেষ্টা করি। তার পাশাপাশি আরেকটা কারণ সেটা হচ্ছে আমার হাতটা ক্ষয় হয়ে যায়। তো লিকুইডটা আমি সবসময় 1 কেজিটা নিয়ে আসি। 1 কেজির লিকুইড দেখা যায় আমার 1 মাসও পার হয়ে যায়। আমি আবার পানি মিক্স করে তারপর থালাবাটি ধুই আর কি। এভাবে করলে একটু বেশি যায়। তো চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। অনেকেই বলে আমার মাসিক মুদি বাজারে কেমন খরচ হয় যেন আমি একটু ডিটেলসে বলি। তো আজকে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বুঝানো বা বলে দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না আপনারা আমার কথা কতটুকু বুঝতে পেরেছেন বা আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। আর তার মধ্যে একটা সবচেয়ে বড় পরিবর্তন হয়, সেটা হচ্ছে বাসায় যদি মেহমান আসে সেক্ষেত্রে কিন্তু বাজারের লিস্টের কোনো মিল থাকে না বা সঠিক নিয়মে আমি চলতে পারি না। অনেক কিছুই চেঞ্জ হয়, বাজার লিস্ট থেকে শুরু করে সব কিছু একটা পরিবর্তন হয়ে যায়। আর আপনারা তো জানেন যারা নিয়মিত ভিডিও দেখেন, আমার বাসায় সবসময়ই মেহমান থাকে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো সবকিছু মিলে আসলে আমি তেমন করে হিসাব রাখতে পারি না। যখন যেটা শেষ হয় বলে দেই, দোকানের স্টাফরা নিয়ে আসে, এটাই হচ্ছে মোট কথা। তো চেষ্টা করি আর কি একটু আয়ত্তে চলার জন্য। সবকিছুরই কিন্তু একটা হিসেব করে চলতে হয়। তো জানি না আপনাদের কাছে আমার এই ভিন্ন রকমের ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। সমস্ত কাজ শেষ করে এখন রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমি কিন্তু রাতের বেলা কোনো কাজই সকালের জন্য রেখে দেই না। থালাবাটি ক্লিন করে, চুলা ক্লিন করে এখন রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তাহলে আজকের মতো আমার সংসারের সমস্ত কাজ শেষ। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা যদি আমার থেকে এমন ধরনের আরো ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। রাতে ঘুমাতে যাওয়ার আগে সবসময় আমি কিছু কাজ করি, যেমন চুলাগুলা চেক করা, চুলা বন্ধ আছে কিনা, লাইট ফ্যানের সুইচগুলো অফ করে দেই, টিভির সুইচ অফ করে দেই। যখন এসি ছাড়ার প্রয়োজন হয় তখন লাইনটা অন করে রাখি, না হলে অফ করে রাখি। আর সবচেয়ে বেশি মূল যে কাজটা করি সেটা হচ্ছে আমার ডাস্টবিনের মুখটা বন্ধ করে রাখি, কারণ সারাদিনের অনেক ময়লা থাকে, তো অনেক দুর্গন্ধ সারা রাতে ছড়াতে পারে। তার থেকে বড় কথা হচ্ছে ডাস্টবিনে কিন্তু খারাপ জিনিসের আনাগোনা, তারা রাতের বেলা এগুলোতে বেশি আক্রমণ করে। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।